এরই পাশাপাশি আপনাদের দেখাবো যে গতকাল আপনারা জানেন যে এই মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে উদ্যোগী হয়েছে বিরোধীরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই আলোচনা শুরু করতে সংসদীয় দলকে নির্দেশ দিয়েছেন গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের চলতি অধিবেশনেই ইমপিচমেন্ট প্রস্তাব আনার সম্ভাবনা রয়েছে। ইমপিচমেন্টের জন্য যে উদ্যোগ নেওয়া হচ্ছে তৃণমূলের তরফে, বিরোধীদের তরফে উদ্যোগ নেওয়া হচ্ছে, তাকে আবার কটাক্ষ করেছে বিজেপি। এই কথা বলা হচ্ছে বিজেপির তরফে যে ইমপিচমেন্টের জন্য কত সাংসদ প্রয়োজন সেটা কি জানে বিরোধীরা? देखिए, अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता के हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट में भी हो सकता है ना, परमिशन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। তৃণমূলের তরফে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ইমপিচমেন্ট প্রস্তাব তো আনা যেতেই পারে, সংস্থান রয়েছে। এবার তাকে কিভাবে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার, দেখুন। প্রথম কথা হচ্ছে ইমপিচমেন্ট মোশন যে কেউ আনতে পারে। প্রশ্নটা হচ্ছে ইমপিচমেন্ট করার জন্য কি আপনার কাছে নাম্বার আছে, সংখ্যা আছে কি, দম আছে কি? দম তো নেই, দেশের মানুষ তো আপনাকে বাছেননি। আপনি যতই বাংলা, উর্দু, ইংরেজিতে কবিতা লিখুন, দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো, আপনাদের দলকে পেছনে বসিয়েছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে। তো আপনারা আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন, দুগালে থাপ্পড় খেয়ে লাল হয়ে। এবার বিরোধীদের সঙ্গে কথা বলার জন্য ইতিমধ্যেই তৃণমূলের সংসদীয় দলকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঐক্যমত তৈরি করার জন্য এই ইমপিচমেন্ট প্রস্তাব আনার বিষয়ে। অখিলেশ যাদব কি বলছেন দেখুন। तो आप भी या चाइना का मैटर उठाएंगे? ज्ञानेश कुमार के खिलाफ इम्पीचमेंट मोशन आता है तो वो उसका समर्थन हम आदरणीय ममता बनर्जी के पक्ष में हैं, उनके साथ हैं। আর আজকে সারা দেশের নজর রয়েছে সর্বোচ্চ আদালতের দিকে। সর্বোচ্চ আদালতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে মামলা করেছেন, কিছুক্ষণের মধ্যে সেই মামলার শুনানি হতে চলেছে। 37 নম্বরে রয়েছে মুখ্যমন্ত্রীর করা মামলা। ক্রমতালিকায় ওপরের দিকে আনা হয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে। 19 নম্বরে সেই মামলার শুনানি হবে। দেখতে পাচ্ছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ আদালতে প্রবেশ করছেন তখনকার ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কোর্ট নম্বর 1-এ বসে রয়েছেন। আর সর্বোচ্চ আদালতের বাইরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত। মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল এম পঞ্চলির বেঞ্চে শুনানি। এই মুহূর্তে 3 নম্বর আইটেম নম্বর 3 নম্বর মামলার শুনানি চলছে। 37 নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা, যেটা 19 নম্বরে তুলে আনা হয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে। এলাকার উন্নয়ন থেকে নারী নিরাপত্তা কি বলছেন বরানগরের সাধারণ মানুষ? ভোটারদের কাছে পৌঁছলো এবিপি আনন্দ। দেখুন তারকার চোখে তারকা কেন্দ্র। জিতলে হতে পারে বিজেপি জিতেছে, হারলে প্রত্যেকটা রাজ্যের মানুষ হেরে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের নিরিখে ভোট হবে, সেই ভোটে আমরা হেসে হেসে জিতব। এর মধ্যে দিয়ে যে মানুষের জীবনধারার উন্নয়ন হবে না, এটাও তো মানুষ বুঝছেন। আমরা চলে এসেছি বরানগর বিধানসভায়। অনেক বড়ই বিধানসভা, 38টা ওয়ার্ড আছে এর মধ্যে। আমরা ঘুরবো, এলাকাবাসীর সঙ্গে কথা বলবো, রাজনৈতিক নেতা কর্মী তাদের সাথে কথা বলবো, সবার সঙ্গেই আলাপ আলোচনা করে বুঝতে চেষ্টা করবো কেমন আছে এখানকার মানুষ। প্রার্থী যারা আসছে তারা শুধু ভোটের সময় দেখতে পাচ্ছে। আমি যদি প্রবলেম থাকে আমি সেটা ফেস করব এবং সেটা সলিউশন বের করব। প্রচুর কাজ করেছে, আগে যা ছিল সেরকমই আছে, তো মানুষ এখন আশায় আছে নতুন কিছুর একটা পাওয়ার। দীর্ঘ সময় বরানগর ছিল বামেদের দখলে। 1951 থেকে 71 দীর্ঘ সময় এখানে বিধায়ক ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। আজকে সেই বরানগর তৃণমূলের দখলে, পৌরসভা পুরো বোর্ড তাদের দখলে। আমরা বলেছিলাম নিকাশি ব্যবস্থা, খোলা নর্দমা আর পানীয় জলের লড়াই হবে। রাস্তাঘাট তো খুবই ভালো, রাস্তাঘাট তো না খাস্তা কচুরি হয়ে গেছে। রাস্তার সমস্যা বরানগরে ইনফ্যাক্ট এখন আর তেমন নেই। বৃষ্টি হলে ব্যাপকভাবে জল জমে। জল নিকাশির ব্যবস্থা কাজ চলছে। এই সরকার আসার পরে তো এরকম কোনো প্রচেষ্টাও আমরা দেখি। 11 সালের পর থেকে এখানে বরানগরবাসী প্রকৃত উন্নয়ন দেখতে পাচ্ছে। এখন আবার সেই কঙ্কাল সারের ওপর আবার পট্টি পড়াচ্ছে সবাই, পট্টি দেখে খুশি হয়ে যাবে আবার 5 বছরের জন্য। শতকরা 80% মানুষকে পানীয় জল কিনে খেতে হয়।
আমাদের যে পরিষেবা জলের সেটা যথেষ্ট ভালো, মানুষ ইউজ করেন। পানীয় জলটা কিনে খাওয়াটা দস্তুর মনে করেছে, তাদের মনে এটা নিয়ে বিরাট কোনো ক্ষোভ নেই, উষ্মা নেই। কল ছিল, জল ছিল না, এটা আমাদের একদম অভিজ্ঞতা। আজকে প্রত্যেকটা ওয়ার্ডে কম বেশি কিন্তু জল পাওয়া যায়। কিছু কিছু পকেটসে এখনো আছে, সেটাও কিন্তু এখানে জিওগ্রাফিক্যাল কন্ডিশনের জন্য এটার কাজ কিন্তু চলছে। 30 টাকায় 20 লিটারের জলের বোতল, সেই জলটাও তোলা হচ্ছে সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে মাটি থেকে বোরিং করে। কলটা বসিয়ে তো লাভ নেই যদি নিচে জল না থাকে। 11 সালের পর থেকে এখানে বড়নগরবাসী প্রকৃত উন্নয়ন দেখতে পাচ্ছে। লোককে আই ওয়াশ করার জন্য আমি এখানে কাজ করতে আসিনি, রাজনীতি করতে আসিনি। বরানগরে অন্তত গত 15 বছরে 30টার ওপরে পুকুর ওরা বুঝিয়ে ফেলে। এদের শুধু টাকা চাই, এরা রাজনীতির অন্য কোনো উদ্দেশ্য না। এতই ওনার যদি চিন্তা থাকতো বরানগর নিয়ে, তাহলে উনি হেরে যাওয়ার পরে পালিয়ে যেতেন না, উনি থেকে কাজ করার চেষ্টা করতেন। কিন্তু উনি আসেন ওই 2-4টে খুঁত ধরতে। 2010 সাল 11 সালের পর থেকে আমি ধীরে ধীরে উন্নতি দেখেছি হসপিটালটা। একদম না, গত বছর আমার শাশুড়িকে নিয়ে আমি তো প্রত্যেকটা হসপিটালে ঘুরে ঘুরে বেরিয়েছি, কোনো জায়গায় অ্যাডমিট করতে পারিনি, তিনি মারাও গেলেন রাস্তায়। এত বড় একটা প্রতিষ্ঠান এইরকম ভাবে পড়ে আছে, সমাজ বিরোধীদের ডেরা, সমাজ বিরোধীদের টেকা। হসপিটালের ভেতরে যদি কখনো বিস্ফোরণ হয় আপনি অবাক হবেন। হসপিটালে ডাক্তাররা আজকে সুরক্ষিত না, নার্সরা সুরক্ষিত না। পয়সা দিলে তবেই সিট পাবেন, পয়সা ছাড়া সিট পাওয়া এখন একেবারে মুশকিল। বাম আমলে যতগুলো স্বাস্থ্য পরিকাঠামো কেন্দ্র তৈরি হয়েছিল গ্রামীণ ক্ষেত্রে, সবগুলো আজকে সমাজ বিরোধীদের আখড়া। বাম জামানা ছিল, এখানে বন্ধা জামানা। এই অঞ্চলে কোনো সমাজ বিরোধী অত্যাচার নেই। এখানে এত বেশি শৃঙ্খল একটা সামাজিক ব্যবস্থা হয়ে গেছে, আমার কাছে তো লোকালি কোনো কমপ্লেন আসেনি। আজকের প্রজন্মের কাছে কোনো কাজ নেই, ফলে আপনি সব পাড়ায় দেখবেন সিন্ডিকেট। কাজকর্মের অবস্থা খুবই খারাপ। ইয়ং জেনারেশনের কাছে না কাজ আছে, না সঠিক শিক্ষার পরিকাঠামো। শিক্ষা ব্যবস্থা একদম ছোলায় উঠিয়ে রেখে দিয়েছে। এখানে তো শিক্ষা ব্যবস্থা নিয়ে তো আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। এই রাজ্যে বসবাস করা তো খুব দুষ্কর হয়ে গেছে। না, কাজের সুযোগ নেই সেটা ঠিক নয়, কাজ সবাই করছে। যদি কারো বাই চয়েস কেউ বাইরে যেতে চায়, বাইরে যাবে। গ্যারান্টি, ওভার গ্যারান্টি। এই বছর যদি আবার তৃণমূল আসছে, আমাদের সাধারণ মানুষের বুকের মধ্যে বিশাল বড় বল্লমের খোঁচা মারবে। আমি যদি প্রবলেম থাকে আমি সেটা ফেস করব এবং সেটা সলিউশন বের করব। সারাটা ওনার সময়ের অপেক্ষা। ধর্ম মানুষ পালন করেন বিশ্বাস করে, কিন্তু মানুষ ক্ষান্ত কাজ করে, সেই কাজ নেই, খাদ্য নেই। দেশে 90,000, আমাদের রাজ্যে 8,000-এর বেশি স্কুল বন্ধ, শিক্ষা নেই। আশা করি আর 2 মাসের মধ্যে সেইগুলো কিন্তু কেটার করা যাবে। সবকিছু শেষে কি আমরা আসলে বোকাই হচ্ছি, জনগণকে জাস্ট একটা পাপেট হিসেবে ইউজ করে। কথার পিঠে কথা হলো অনেক, সবই শুনলেন আপনারা, সবই দেখলেন। এর মধ্যে কোনটা কড়া কোনটা মিঠে আপনারা বিচার করবেন। আজ আমি এখান থেকে আমার সফর শেষ করছি। আমি আশা করব 2026-এর বিধানসভা নির্বাচন হবে শান্তিপূর্ণ। দেখতে থাকুন তারকা চোখে তারকা কেন্দ্র, চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।